বিরোধীদের সমালোচনা রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায় বিএনপি, বললেন তারেক রহমান। মা বোনদের ফ্যামিলি কার্ড আর দরিদ্রদের হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনা। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে, বললেন মির্জা ফখরুল। শতভাগ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জামায়াতের আমিরের। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দিল্লির, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন। শেষ দিনে ঢাকায় সরে দাঁড়ালেন ১৯ প্রার্থী। প্রতীক বরাদ্দ আজ। প্রচারণা কাল থেকে পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ ভুল বোঝাবুঝির কারণে, বলেছেন সিইসি। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিরোধী পক্ষকে সমালোচনা করার রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায় বিএনপি। তিনি আরও বলেন, ইশতেহার সবাই দেয়, কিন্তু বিএনপি শিক্ষা, চিকিৎসা, বেকার সমস্যা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দিতে পেরেছে। গতকাল রাজধানীতে গুলশান বনানী নিকেতন ও বাড়িধারা সোসাইটির আয়োজনে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দীর্ঘ সংগ্রাম ও রাষ্ট্রীয় অবদান স্মরণ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি। এ সময় বিএনপির চেয়ারম্যান জানান, নির্বাচিত হলে ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি গ্রহণ করবে দল। সমগ্র বাংলাদেশকে নিয়ে প্ল্যান আছে বিএনপির, যার অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে যানজট নিরসনে কাজ করবেন জানিয়ে তারেক রহমান বলেন, পাবলিক ট্রান্সপোর্ট বাড়ানোর মাধ্যমে যানজট নিরসন সম্ভব। মেট্রো রেলের চাইতে কম খরচে মনোরেলের মাধ্যমে ট্রাফিক জ্যাম কমানো সম্ভব বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান। রাজনীতির নর্মাল প্র্যাকটিস হচ্ছে একজন পলিটিশিয়ান দাঁড়ালেই অন্য দল কি করলো না করলো সেটা আপনার জনগণ দেখেইছে, সেটা আপনারা দেখেছেন, সারা দেশের জনগণ কম বেশি দেখেছে। সেজন্য আমি মনে করি একটু যদি চেঞ্জ হওয়া উচিত, একটু যদি চেঞ্জ করতে পারে। অর্থাৎ এই যে এতক্ষণ প্রায় কয়েক মিনিট আপনাদেরকে পানির বিষয় নিয়ে কথা বললাম, আমাদের পলিটিশিয়ানরা আমরা যদি পলিসিগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে, এই পানির যে সমস্যার কথা বললাম, নিশ্চয়ই আপনার এখন এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা তাহলে তারেক রহমান আপনার কাছে কি সমস্যার সমাধান আছে? পানি নিয়ে যখন আপনি এত বড় বড় কথা বলছেন, তো সমাধানটা কি আছে? জি সম্মানিত উপস্থিতিবৃন্দ, সমাধান একটা আছে। ঢাকা ১৭ আসনের। এদিকে কড়াইল বস্তিবাসীর উন্নত জীবন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে কড়াইল বস্তির মানুষের জন্য উঁচু ভবন তৈরির কথা জানান বিএনপির চেয়ারম্যান। ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ডের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। রাজধানীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য, জনগণের জীবন মান উন্নয়ন করাই বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য। দেশের দায়িত্বে ছিলেন। মানুষের কল্যাণে আগামী দিনে যেসব কাজ করতে চান সে বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। আল্লাহ যদি রহম করেন, আল্লাহ যদি রহম করেন, আমরা চাই বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা চাই কড়াইলবাসী, আমরা যেই কাজগুলি একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দালানে বাস করা মানুষের সন্তানের মতো কড়াইল বস্তিতে যারা বাস করেন তাদের সন্তানেরাও একই রকম সুযোগ সুবিধা নিয়ে বড় হোক, এটি বাস্তবায়ন করতে চায় বিএনপি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব, এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই এখানকার যেই মানুষ
যারা এখানকার আদিবাসী, যারা এখানে বহু বছর যাবত আছেন, তাদের কাছে আমরা এগুলো হস্তান্তর করতে চাই, যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোঁজার ঠাঁই হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি তারাই পরিকল্পিতভাবে বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে বিএনপি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমৃদ্ধ করেছিলেন দেশের মানচিত্রকে। এ সময় শঙ্কা প্রকাশ করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন ভাগিয়ে নিতে চায়। তারা যে সততা, যে দেশপ্রেম নিয়ে কাজ করে গেছেন, আমাদের সকলকে সেই সততা, দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আজকে রাজনৈতিক কালচারকে আমাদের পরিবর্তন করতে হবে, নাহলে সমাজটা, দেশটা বাঁচবে না। আজকে যদি আমরা নিজেরা পরিবর্তিত না হই, তাহলে দেশকে আমরা বাঁচাতে পারবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কথাটি বলতেন, উৎপাদনের রাজনীতি। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে, এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন যেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। তিনি দেশের কল্যাণের জন্য নারী এবং শিশুদের জন্য মন্ত্রণালয় করলেন, যুবকদের জন্য মন্ত্রণালয় করলেন, কর্মসংস্থানের জন্য মন্ত্রণালয় করলেন। এই ধরনের দূরদৃষ্টি সম্পন্ন মানুষের স্মৃতির কথা মনে করে আমরা যদি নিজেদেরকে ওরকম দূরদৃষ্টি সম্পন্ন করার চেষ্টা না করি, তাহলে বৃথাই তার জন্মদিন উদযাপন করা। দুটি রাজনৈতিক দল, একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব স্বীকৃত হবে, এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পাবে। এই জন্য কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপিটা হলো সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে বাংলাদেশে জাতীয়তাবাদের রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে, তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে, তখন তারা আবার সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মের নামে। সংস্কারের নামে প্রধান উপদেষ্টার প্রচারণার সমালোচনাও করে বিএনপি মহাসচিব। পত্র, পত্রিকা, রেডিও, টেলিভিশন খুব প্রচার হচ্ছে। প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়। ভালো কথা, যেটা আমরা বলেছি 22 সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। এদিকে বিকালে বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের শাসনামলে ব্যাংকসহ রাষ্ট্রের প্রায় সব খাতে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। এতে ভয়াবহভাবে কমে যায় বিদেশি বিনিয়োগ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করে জামায়াত।
বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল রাজধানীর একটি হোটেলে জামায়াত ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা এই সামিটে অংশ নেন। জামায়াতের আমির বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ, মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজন নয় বরং আশা, নিরাময় এবং ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। গত 17 বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির। এ সময় ডাক্তার শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রার সঙ্গী করবে জামায়াতে ইসলামী। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান ডাক্তার শফিক। To be a modern market economy that also believes in social justice and where no citizen is left behind. We want a country that aspires to supporting national sovereignty first and also is a responsible and active regional and global partner. We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. বাংলাদেশে ভারতের হাই কমিশন ও সহকারী হাই কমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে। নিরাপত্তায় উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআইকে জানানো হয়, আগাম সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনগুলোতে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরতে বলা হয়েছে। আর ভারতের কূটনীতিকদের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনগুলো পূর্ণ সক্ষমতায় কাজ চালিয়ে যাবে। ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং সহকারী হাই কমিশন রয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেটে। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে গতকাল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে 13টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মোট 19 জন। এদিকে এ পর্যন্ত নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আরও জানাচ্ছেন মেজবা রহমান। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন নেওয়া হয় সকাল থেকে বিকাল পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করেন ঢাকার 13টি আসনের মোট 19 প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের বেশিরভাগই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলের প্রার্থীরা। 10 দলীয় জোট এবং এনসিপিকে সমর্থন করে আমি আমার বৈধ মনোনয়নপত্র আজকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে প্রত্যাহার করলাম। জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে আমরা আমাদের স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করলাম। জোটের থেকে সিদ্ধান্ত হয়েছে যিনি প্রার্থী জামাতের, তার বিষয়ে তার জন্য প্রত্যাহার করা। দলীয় সিদ্ধান্তে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। এদিকে দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরাফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, প্রতীক বরাদ্দের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের এখানে পরিবেশ খুবই শান্তিপূর্ণ। আমরা এখন পর্যন্ত যে পরিবেশ আছে এই মুহূর্ত পর্যন্ত আমরা সন্তুষ্ট এবং প্রার্থীদের দিক থেকেও তারা এমন কোনো বড় কোনো অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত করেন না। আগামীকালকে প্রতীক বরাদ্দের দিন ধার্য আছে, আমরা সেটার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা আশা করি আগামীকালকে আমরা প্রত্যেকেই যার যার প্রতীক বরাদ্দ দিয়ে দিতে পারবো। যারা দলীয় প্রার্থী আছেন তাদের তো প্রতীকটা সুনির্দিষ্ট, আপনারা জানেন। যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে তো প্রার্থী প্রতীকটা তারা পছন্দ করবে, সেই অনুযায়ী আমরা সেটার ব্যবস্থা করব। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ হবে বুধবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার থেকে। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং রাজনৈতিক দলগুলোর অভিযোগ
ভুল বোঝাবুঝির কারণে হচ্ছে বলে মনে করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যে কোনো নতুন কাজে অনেক বাধা বিপত্তি আসতে পারে এবং ভুল বোঝাবুঝি হয়, এখানেও তাই হয়েছে। আজ প্রতীক বরাদ্দ দেওয়ার পরেই ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা। 25 জানুয়ারির মধ্যে ভোট দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে ব্যালট। গতকাল বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশনের মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সামনে উপস্থাপন করা হয় পোস্টাল ব্যালটের অগ্রগতি। এ সময় জানানো হয়, এক ব্যক্তি 2 বার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করার পর কেউ দেশে ফিরলেও তিনি সরাসরি ভোট দিতে পারবেন না। তবে এ নিয়ে নানা শঙ্কার কথা তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 122টি দেশ থেকে প্রবাসীরা ভোট দেবেন। পোস্টাল ভোটের নানা কারিগরি দিক তুলে ধরে সংশ্লিষ্টরা জানান, কোনো অবস্থাতে একজনের ভোট আরেকজন দিতে পারবেন না, আর ভোটের গোপনীয়তা ভঙ্গ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে একটি চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন সিইসি। কোনো ধরনের ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ তার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের দিশা হিসেবে কাজ করবে। ভবিষ্যতে জাতি দিশেহারা হলে এই জাদুঘর এসে পথ খুঁজে পাবে। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগেই জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। গতকাল গণভবনে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিকেল 3টার দিকে জাদুঘরে পৌঁছে তিনি সেখানে সংরক্ষিত ঐতিহাসিক নানা উপকরণ, ছবি, স্মৃতিচিহ্ন, প্রামাণ্যচিত্র ঘুরে দেখেন। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের পটভূমি এবং শেখ হাসিনা সরকারের 16 বছর নিয়ে তৈরি প্রদর্শনীও দেখেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির নেতারা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, গুমের শিকার পরিবারের প্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ছবি, স্মারক, গুরুত্বপূর্ণ দলিল, পত্রিকার কাটিং ও অডিও ভিডিও এবং তৎকালীন প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার দৃশ্য। পরে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতে এই জাদুঘর নির্মাণ সম্ভব হয়েছে। এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে। এখানে পথে ঠিকানা পাওয়া যাবে। এটি হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এটাকে জাদুঘর বলবো কিনা, এটা যখন নতুন নাম হবে কিনা এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করবে, কিন্তু এটা অন্যান্য একটা জাদুঘর যেখানে জাতি পুনঃ নিজেকে আবিষ্কার করবে। আগামীকাল সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালালের মাজার জিয়ারতের পাশাপাশি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন বিএনপির নতুন এই কাণ্ডারি। এ মাঠে 1978 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও 1991 সালের পর বিভিন্ন সময়ে জনসভা করেছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিলেট থেকে মোহাম্মদ আজমল আলীর ক্যামেরায় দীপু সিদ্দিকীর রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে সিলেট নগর জুড়ে সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, লিফলেট বিতরণ, জনসংযোগ আর মাঠ সাজানোর কাজে ব্যস্ত নেতাকর্মীরা। প্রায় 3 লাখ মানুষ সমাগমের প্রত্যাশা সিনিয়র নেতাদের। শুধু যে দলের চেয়ারম্যান আমাদের কাছে সেটা তো প্রথম বিষয়, দ্বিতীয়ত তিনি হচ্ছেন সিলেটের পরম আত্মীয়। এই সভাকে কেন্দ্র করে উচ্ছ্বাস এবং বিএনপি সাথে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা এই আগমনকে স্বাগত জানানোর জন্য আবেগ আপ্লুত। আমরা দেখতে পাচ্ছি সিলেটবাসীও এই আগমনকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 90-এর পর বেগম খালেদা জিয়া একাধিকবার এ মাঠেই জনসভা করেছেন। পারিবারিক ধারাবাহিকতায় তাই একই মঞ্চে এবার দাঁড়াচ্ছেন তারেক রহমান। প্রতিটা সেকেন্ডে রাজনৈতিক যে দেশের যে স্থিতিশীলতা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের মধ্যে তারেক রহমান সাহেব যে বক্তব্যটা রাখবেন সেটা নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের বাঙালি জাতি, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনার ধারণ করে। নেতারা জানিয়েছেন, সমাবেশ থেকে তারেক রহমান জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। আনকাউন্টেবল জনগণ হবে এবং এই আলিয়া মাদ্রাসা মাঠ তৎসংলগ্ন 2 কিলোমিটার মিনিমাম জনগণ থাকবে।
এই সফর সিলেটের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তৃণমূল পর্যায়ে আস্থার বার্তা পৌঁছে দেবে বলেও মত অনেক নেতার। রহমান সাহেব 22 তারিখ এখানে যে 11টার সময় বক্তব্য রাখবেন এবং সেটা শোনার জন্য, তার বক্তব্য শোনার জন্য সিলেটের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তারেক রহমানের সিলেট সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওনার আসা যাওয়ার পথ, পাশাপাশি যে সকল ভেন্যুতে উনি যাবেন, সকল ভেন্যুকেন্দ্রিক সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করব। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেট যাচ্ছেন তারেক রহমান। সফরে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ছাড়াও শান্তি ও গণতন্ত্রের বার্তার পাশাপাশি নতুন রাজনৈতিক কর্মসূচি আসবে বলে মনে করছেন নেতারা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আজীবন জনগণের পাশে থেকে তাদের সেবা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়েছেন ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, জনপ্রতিনিধি তার জবাবদিহিতা বজায় রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সব সমস্যার সমাধানের চেষ্টা করবেন। মঙ্গলবার রাজধানীর আর কে মিশন রোড নির্ছায়াবিধি এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ইশরাক হোসেন। যেভাবে তার বাবা জনগণের পাশে ছিলেন, সেভাবে তিনিও জনগণের সেবা এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। বলেন, 24-এর রক্তাক্ত গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল নতুন বাংলাদেশ গড়া, যেখানে রাজনীতিকে কলুষিত অংশ থেকে উত্তরণ ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণ সর্বোচ্চ প্রাধান্য পাবে বলেও জানান। যদি আমরা নির্বাচিত হয়ে আসি, পরের দিনই সব সমস্যার সমাধান করে ফেলবো, এটি সম্ভব নয়। বা রাতারাতি কোনো সবকিছু পরিবর্তন হয়ে আমাদের দেশ কোনো ভিন দেশে পরিণত হবে, এই ধরনের মিথ্যা বয়ান আমরা আপনাদেরকে দিচ্ছি। আমরা এতটুকু বলতে চাই যে আপনাদের সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি, তো এই নগরীর সমস্যাগুলোর মধ্যেই আমরা বসবাস করছি। অতএব আপনাদের কথাগুলো আমরা শুনতে চাই এবং সেই সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান হোক, অথবা যদি মহান আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেয়, সমস্যার প্রকারভেদে সেটি যদি সংসদে উত্থাপন করার প্রয়োজন হয়, সেটিও আমি অবশ্যই করবো, এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি। ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশে টি-20 বিশ্বকাপে খেলার বিষয়ে টানেলের শেষে কোনো আলো দেখা যাচ্ছে না। আইসিসিকে দেয়া বাংলাদেশের শর্তে এখনও অচলাবস্থা কাটেনি। ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী আজকের মধ্যে সিদ্ধান্ত জানাতে আইসিসির বেঁধে দেওয়া সময়ের বিষয়টি অস্বীকার করেছে বিসিবি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশের স্থানে বিশ্বকাপে স্কটল্যান্ডকে খেলানোর বিষয়েও স্কটিশ ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির কোনো আলোচনা হয়নি। বরং স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা বাংলাদেশ ক্রিকেটের এই কঠিন সময়ে বিসিবির উপর বাড়তি কোনো চাপ সৃষ্টি করতে চায় না এবং বিসিবির প্রতি সম্মান জানিয়ে নিজ থেকে আইসিসির সাথে এ বিষয়ে আলোচনাও চালিয়ে যেতে চায় না। গত 4 জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপে না খেলার উপর গুরুত্ব দিয়ে আইসিসিকে চিঠি পাঠায় বিসিবি। এরপর একাধিকবার বিসিবি ও আইসিসির মিটিং হলেও আলোচনা খুব বেশি অগ্রগতি হয়নি। বিসিবি এখনও ভারত থেকে নিজেদের ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় খেলার বিষয়ে অনড়। বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল, শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বি গ্রুপ থেকে একটি দলকে অন্য গ্রুপে পরিবর্তন করে সেখানে বাংলাদেশকে খেলানোর সুযোগ দিলে সমস্যার সমাধান হবে। কিন্তু এই পরিবর্তনে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরামর্শে আইসিসি এখনও নিশ্চুপ। আইসিসির সবশেষ প্রস্তাবে ভারতের ভেন্যু পরিবর্তন করে বাড়তি নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে খেলার প্রস্তাবে রাজি নয় বিসিবি। এদিকে আইসিসি কোনো অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না বলে সাফ জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অযৌক্তিক কোনো সিদ্ধান্ত মেনে বাংলাদেশ কখনোই ভারতে খেলতে যাবে না বলে মন্তব্য তার। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিরোধীদের সমালোচনার রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায় বিএনপি, বললেন তারেক রহমান। মা বোনদের ফ্যামিলি কার্ড আর দরিদ্রদের হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনা।
আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে, বললেন মির্জা ফখরুল। শতভাগ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জামায়াতের আমিরের। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নয়াদিল্লির, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন। শেষ দিনে ঢাকায় সরে দাঁড়ালেন 19 প্রার্থী। প্রতীক বরাদ্দ আজ, প্রচারণা কাল থেকে। পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ ভুল বোঝাবুঝির কারণে, বলেছেন সিইসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।